কিভাবে গড়ে উঠলো, এটা আমার জন্য অনেক একটা বিস্ময়ের ব্যাপার। আমি এই ব্যাপারে জানতে চাই। আমি ভাবছি এই ধরনের সমিতি অন্যান্য এলাকাগুলোতে গড়ে ওঠে না কেন, এবং সেটা গড়ে ওঠা প্রয়োজন। এখান থেকে আমাদের অনেক শিক্ষণীয় আছে। এই সমিতির যে কার্যক্রম আমি দেখলাম সেটা হলো সমবায় বাজার, সমবায় ফার্মেসি, সমবায় শাড়ির দোকান, বিশেষ করে এখানকার কিন্ডার গার্ডেন, দোয়েল সমবায় কিন্ডার গার্ডেন অ্যান্ড ক্যাডেট স্কুল। একটু আগে আমাদের এই সমিতির আপনাদের কর্মকর্তা দুইজন তারা আপনাদেরকে আহ্বান জানিয়েছেন তাদের স্কুলে ছাত্র দেওয়ার জন্য। একটা উন্নত মানের শিক্ষা ব্যবস্থা তারা গড়ে তুলছেন। এখন এখানে গরুর ফার্ম আছে, আমি একটু আগে জানলাম। আমার খুব দেখার আগ্রহ আছে এই গরুর ফার্ম যদি দেখতে পারি। ক্ষুদ্র ঋণ প্রকল্প, পারিবারিক গরুর ফার্ম। বিশেষ করে আজকের অনুষ্ঠানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হলো যে এখানে মহিলাদের অংশগ্রহণ। বিশেষ করে আমাদের গ্রামীণ যে জীবন, বিশেষ করে আমাদের দেশ কৃষি নির্ভর দেশ, আমাদের ইকোনমি অর্থনীতি মূলত কৃষির উপর নির্ভরশীল এবং কৃষকরাই অবহেলিত। এবং আমরা যারা গ্রামে বাস করি আমরা সবাই কম বেশি কৃষকের সন্তান। আমরা সবাই কৃষির সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। বিশেষ করে মা বোনেরা যারা সদস্য, এখানে সিংহভাগ সদস্য আমি দেখলাম, প্রায় আপনাদের সদস্য সংখ্যা 4116 জন। তার মধ্যে পুরুষ হলো 1562 জন, মহিলা 2554 জন। সো আমরা মনে করি যে মোর দেন 60% আপনাদের হলো মহিলা। আমার আগ্রহ বিশেষ করে মহিলাদের অংশগ্রহণ আমাদের জাতীয় অর্থনীতিতে। আমি পার্সোনালি মনে করি যে মহিলারা আমাদের যে অর্থনৈতিক চালিকা শক্তি, সেটা আমরা শহরে বলি বা গ্রামে বলি, মহিলাদের যে অবদান সংসারে অর্থনীতিতে, এটা পুরুষরা অবশ্যই কাজ করেন, ইনকাম করেন, কিন্তু মেইন যে হিসাব রক্ষক তারা হলেন মহিলারা। কাজে এই মহিলারা আমাদেরকে উন্নতি এবং আমাদের যে চালিকা শক্তি উন্নয়নের দিকে ধাবিত করার জন্য একটা পরিবারকে মহিলাদের অবদান খুবই বেশি। শুধু আপনারা এখানে সমবায় সমিতির সদস্য এটাই আপনাদের পরিচয় নয়, আপনারা একইভাবে আপনাদের পরিবারের বাসায় আপনারা আপনাদের বাসার সন্তানদেরকে আপনারা লক্ষ্য করেন, আপনি পারিবারিক কাজ করেন, আবার একই সাথে এই সমবায়ের সাথে জড়িত হয়ে আপনারা আপনাদের বাড়তি ইনকামের সাথে আপনারা জড়িত। কাজে এইটার এইভাবে বলা যায় যে মহিলাদের ছাড়া আমার মনে হয় এই ধরনের সমিতি আমরা কখনোই সাকসেসফুল করতে পারবো না। কাজেই মহিলাদেরকে আমি বিশেষ করে আজকে ধন্যবাদ জানাই। এই ফাঁকে আমি একটু মহিলাদের ব্যাপারে কথা বলতে চাই, বিশেষ করে মা বোনদের ব্যাপারে। আমি বিশ্বাস করি, এটা আমার ব্যক্তিগত মতামত, একটি পরিবারের উন্নতির জন্য যেমন মহিলাদের অবদান অনেক, কিন্তু বিশেষ করে ছেলে মেয়েদের মানুষ করার ক্ষেত্রে, কারণ যে সন্তান এখন জন্ম নিয়েছে, যে সন্তান একটু বড় হয়েছে, যে সন্তান কৈশোরে গেছে, যে সন্তান যৌবনে চলে এসেছে, এই সমস্ত সন্তানের এই শ্রেণীভেদে প্রত্যেকের জীবনের উন্নতির জন্য মায়ের অবদান। প্রত্যেকটি মা তাদের সন্তানদেরকে মানুষ করার পিছনে বাপের অবদান সত্যি কথা বলতে অনেক কম, মায়ের অবদান সবচেয়ে বেশি। একটি সন্তান ভালো হবে নাকি খারাপ হবে, সে লেখাপড়া করবে মনোযোগ দিয়ে কি করবে না, সে কি মাদকে আসক্ত হবে নাকি সে উচ্ছনে যাবে, নাকি সে 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং সমাজের একটি ভালো সন্তান হিসেবে গড়ে উঠবে, এটা সিংহভাগ ডিপেন্ড করে মায়েদের উপরে। কাজেই যে মা ধৈর্যশীলা, ধৈর্যের সাথে যে সংসারে মোকাবেলা করে, সংসারের সমস্ত প্রবলেমকে যে মোকাবেলা করে, যে মায়েরা যাদের মধ্যে প্রচন্ড ধৈর্য প্লাস বাচ্চাদের প্রতি যাদের মধ্যে প্রচন্ড ভালোবাসা, আদর এবং তাদেরকে টেক কেয়ার করা, সেই বাচ্চাটা স্কুলে যাচ্ছে কিনা, সেই বাচ্চা পড়ছে কিনা, সে কার সাথে মিশতেছে, স্কুলে যাচ্ছে কাদের সাথে মিশছে, এইগুলা রক্ষা করার অ্যাকচুয়ালি মায়েদের দায়িত্ব। বিশেষ করে বাপের দায়িত্ব অবশ্যই আছে, কিন্তু মায়ের ভূমিকাটা সবচেয়ে বেশি। একটি সন্তান সে ভালোভাবে গড়ে উঠবে কিনা, এটা শুরু হয় বাড়ি থেকে। বাসার পরিবেশ যদি ভালো না হয়, বাপ মায়ের মধ্যে যদি মিল
ভালোবাসা, শ্রদ্ধাবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ না থাকে, সেই ফ্যামিলিতে একটা সন্তান মানুষ করা খুব কঠিন। এই ক্ষেত্রে মায়েদের অবদান অনেক বেশি। আমি আহ্বান জানাবো, এখানে আমাদের মুসলমান এবং হিন্দু সম্প্রদায় দুইটাই আছেন। আমাদের ধর্মীয় যে অনুশাসন, এটা আমাদের সবার জন্য প্রয়োজন। হিন্দুদের ধর্মেও যা আছে, মুসলমানদের ধর্ম তাই। সেটা হলো কি? মানুষকে ভালোবাসা, মানুষের প্রতি শ্রদ্ধাবোধ, সুন্দর করে কথা বলা, মানুষের সাথে ঝগড়ায় লিপ্ত না হওয়া, এবং সন্তানদের প্রতি যে মনোযোগ। বিশেষ করে আমি মুসলমান সম্প্রদায়, মুসলমান মাদের বলতে চাই, আপনারা আমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে তাদেরকে নামাজ পড়াবেন, কোরআন শরীফ পড়াবেন। আপনি যখন নামাজে দাঁড়ান তখন বাচ্চাকে সাথে নিয়ে নেবেন, বাচ্চা সহ আপনি নামাজ পড়া শুরু করেন। যদি আপনি 3-4 বছর 5 বছর বয়স থেকে এটা শুরু না করেন, আপনি যখন তার বয়স 6, 7, 8 চলে আসবে, আপনি তাকে আর ট্র্যাকে নিয়ে আসতে পারবেন না। কাজে শুরু করতে হবে যখন তার বয়স 3, 4, 5 এই সময় শুরু করবেন। যে বাচ্চাটি ছোটবেলা থেকে নামাজের অভ্যাস করবে, যে ছেলেটি কোরআন শিখবে, কোরআন তেলাওয়াত করবে, তাদের পক্ষে এই যে আজকে আমরা যা দেখছি মাদকাসক্ত হওয়া, আমরা বলি মাদকে আচ্ছন্ন আমাদের জাতি। কেন? কারণ আমাদের পারিবারিকভাবে আমরা আমাদের সন্তানকে প্রকৃত অর্থে গড়ে তুলতে পারি না বলেই এই সমস্যাটা ব্যাপক আকার ধারণ করেছে। অবশ্যই সামাজিক দায়বদ্ধতা আছে, প্রশাসনিক দুর্বলতা আছে, কিন্তু পরিবারের সবচেয়ে বড় যে ভূমিকাটা সেটা হলো মায়েদের। আমি মা বোনদের প্রতি আমার অনুরোধ, আপনারা আপনাদের সন্তানকে শুধুমাত্র ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি চাকরিজীবী এইটার লক্ষ্য আপনার থাকবে ঠিকই, কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো সন্তানকে মানুষের মতো মানুষ করা। মানুষের মতো মানুষ বলতে আমরা কি বুঝাই? মানুষের মতো মানুষ বলতে বুঝি সে যেন তার দেশকে জানে, সে যেন তার ধর্মকে জানে, সে যেন তার পরিবারকে ভালোবাসে, সে যেন প্রতিবেশীকে ভালোবাসে। পরিবারের প্রতি, প্রতিবেশীর প্রতি, দেশের প্রতি শ্রদ্ধাবোধ, এগুলো তৈরি করার জন্য মায়ের ভূমিকা অনেক। এই জন্য আমি বিশেষ করে মা বোনদেরকে বলি, আপনার সন্তানদের প্রতি লক্ষ্য রাখবেন। এবং এখানে যারা বাবারা আছেন, আমরা যারা এখানে পুরুষ ভাইয়েরা আছি, তাদের দায়িত্ব হলো মূলত, অবশ্যই মায়েদের দায়িত্ব আছে, কিন্তু পুরুষ ভাইদের দায়িত্ব হলো স্কুলে, মাদ্রাসায়, যেখানে আপনি আপনাদের ছেলেকে পাঠাবেন, আপনাদের উচিত হলো প্রতিনিয়ত প্রতি মাসে স্কুলে গিয়ে খবর নেওয়া, আবার ছেলে স্কুলে ঠিক মতো যাচ্ছে কিনা, সে কি মার্ক পাচ্ছে, তার রেজাল্ট কি, সে কি স্কুলে না গিয়ে অন্য কোথাও আড্ডা মারছে কিনা, কার সাথে মেলামেশা করছে, সন্তানরা আপনাদের দেখা উচিত। এবং এটা যদি আপনারা শুরু করেন স্কুলে যাওয়ার পর, হাই স্কুলে পারবেন না, আপনাকে তাকে গাইড করতে হবে প্রাইমারি স্কুল থেকে, ছোটবেলা থেকে। যাই হোক, আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটতে পারে, এই জন্য আমি বক্তব্য ওইদিকে নেব না। আর অল্প সময়ের মধ্যে আমি কতটুকু বললাম, ভবিষ্যতে আমি আবার এই সমিতির কার্যক্রমের ব্যাপারে সরেজমিনে দেখার আগ্রহ আমার আছে। আমি দেখব যে আমরা এই ধরনের কার্যক্রম আমাদের উপজেলার অন্যান্য জায়গায়, বিশেষ করে বীরগঞ্জ, কাহারোল আমার নির্বাচনী এলাকা, 17টি ইউনিয়ন, আমরা অন্যান্য জায়গায় এই সমবায় সমিতির কার্যক্রম ছড়িয়ে দিতে পারি কিনা। আমাদের সরকার এখন পাওয়ারে নেই, একটি অন্তর্বর্তীকালীন সরকার এখন আছে, আগামীতে একটা নির্বাচন হবে। সেই নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে ইনশাআল্লাহ বীরগঞ্জের গত 16-17 বছরে যে শাসন আপনারা দেখেছেন, এমপি সাহেবের যে কার্যক্রম দেখেছেন, একটা ভিন্ন রকম বীরগঞ্জ এবং কাহারোল আগামীতে আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। আমরা এখানে আমাদের এই যে আমাদের সাংবাদিক, বীরগঞ্জের সম্মানিত সাংবাদিক আব্দুর রাজ্জাক বলেছে যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে এখানে একটা ডাঙ্গারহাটে একটা হাসপাতাল, কমিউনিটি হাসপাতাল বা এনিওয়ে স্বাস্থ্য সেবার জন্য একটি প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে পারি কিনা। আমি আপনাদের বলতে পারি, আগামী বছরের জানুয়ারি 15 ফেব্রুয়ারি দিকে বিএনপি ইনশাআল্লাহ সরকার গঠন করবে। যদি আপনারা সমর্থন দেন, বিএনপি সরকার যদি গঠন করে, আমি এই ধরনের কমিউনিটি হাসপাতাল শুধু ডাঙ্গারহাটে নয়, বীরগঞ্জ এবং কাহারোলের বিভিন্ন জায়গায় যেখানে প্রয়োজন সেখানে আমরা গড়ে তুলব। আমাদের প্রধান কাজই থাকবে জনগণের সেবা, পয়সা কামানো নয়, অন্যায় করে পয়সা নয়, এই পিয়ন নিয়োগে টাকা নয়, টিচার নিয়োগে টাকা নয়, যে কোনো চাকরিতে নিয়োগ দিয়ে টাকা নয়, টিয়ার খাবিকার গম লুটপাট নয়, কোন রকম অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। বীরগঞ্জ কাহারোলে কোনো দুর্নীতিমুক্ত বীরগঞ্জ কাহারোল গড়ে তুলবো, আমি এই প্রতিশ্রুতি আপনাকে দিতে পারি ইনশাআল্লাহ।
এখানে একটা দাবি এসেছে যে ভবানীপুরে একটি পুলিশ ফাঁড়ির একটি হাসপাতাল। হ্যাঁ, অবশ্যই আমি মনে করি যে আমাদের কার্যক্রমে আমাদের প্রতিটা মুহূর্তই থাকবে যে আমরা যেন বীরগঞ্জ কাহারোলের প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটি জায়গায় আমরা উন্নয়নের যে কার্যক্রম, উন্নয়ন করার জন্য স্বাস্থ্যসেবার জন্য আমাদের হাসপাতাল দরকার। বিশেষ করে বীরগঞ্জে একটা হাসপাতাল আছে, সেই হাসপাতালটাতে শুধুমাত্র ব্যান্ডেজ দেওয়া ছাড়া তেমন বড় কোনো কাজ হচ্ছে না। আমি যদি আগামীতে সংসদ নির্বাচিত হই, সংসদ সদস্য, আমি আপনি বলে দিতে পারি যে বীরগঞ্জ হাসপাতালের কার্যক্রম আমরা ব্যাপক হারে বাড়াবো, যেন এখানে কোনো রোগীকে সিম্পল চিকিৎসার জন্য দিনাজপুর যেতে না হয়। শুধু বীরগঞ্জে নয়, আমরা প্রত্যেকটি ইউনিয়নে আমরা আমাদের এই হাসপাতালের কার্যক্রম আমরা বর্ধিত করব, যাতে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মা বোনদেরকে, এলাকাবাসীকে যেন বীরগঞ্জে যেতে না হয়। প্রত্যেকটি এলাকার স্কুলকে আমরা এমনভাবে গড়ে তুলতে চাই যে স্কুলের যে শিক্ষা হবে, বীরগঞ্জে আমাদের ছাত্ররা, ছাত্রীরা, মা বোনেরা সবাই বীরগঞ্জে বাচ্চাদেরকে লেখাপড়ার জন্য পাঠাচ্ছে। কেন পাঠাবে? আপনার বাড়ির পাশে স্কুলে আমাদের যেভাবে শিক্ষা ব্যবস্থা, যদি আমরা বীরগঞ্জের স্ট্যান্ডার্ড নিয়ে আসতে পারি, তাহলে আপনাদের বাচ্চাদেরকে বীরগঞ্জে পাঠানোর প্রয়োজন নেই। তাহলে আমরা এমন কার্যক্রম চালু করব যেন প্রত্যেকটি স্কুলে জবাবদিহিতার আয়তায় আসে। সেই স্কুলগুলোতে যেন বীরগঞ্জের যে মান, সেই মানে যেন লেখাপড়া হয়, এই ব্যবস্থাগুলো আমরা গ্রহণ করব। এই ধরনের পরিকল্পনা আমাদের মাথায় আছে। ইনশাল্লাহ একটু ধৈর্য ধরবেন, একটি বছর ডিসেম্বর বা জানুয়ারি নির্বাচনের পরেই আমরা একটা নতুন বীরগঞ্জ কাহারোলের যে কার্যক্রম, যে নীতিমালা, আমরা এটা নিয়ে কার্যক্রম শুরু করবো। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে 1 বছর পরে। তখন আপনারা জানতে পারবেন, দেখতে পাবেন আমি আজকে যা বলছি এবং আমি যা বলছি আমি তা অবশ্যই পালন করব, এইটা আমার ওয়াদা। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। কারণ সময় সংকীর্ণ। বিশেষ করে এখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই বোনকে আমি দেখলাম, মা বোনকে দেখলাম। আমরা মুসলমান এবং হিন্দুর সম্প্রীতি বজায় রাখতে চাই। 5ই আগস্টের পরে একটা প্যানিক সৃষ্টি হয়েছিল এলাকায়, সেটা আমরা দুর্গাপুজোর সময় আমাদের দল বিএনপির পক্ষ থেকে আমরা কার্যক্রম হাতে নিয়েছিলাম যে অন্যান্য বছরের তুলনায় যেন 2024-এর দুর্গাপুজো যেন নির্বিঘ্ন হতে পারে, যেন কোনো রকম বিশৃঙ্খলা কোথাও না হয়। আমরা প্রত্যেকটি পূজা মণ্ডপে আমাদের স্বেচ্ছাসেবক দিয়েছিলাম এবং আল্লাহর অশেষ রহমতে আপনারা আপনার পুজো শান্তিপূর্ণভাবে আপনারা পালন করতে পেরেছেন। এই জন্য আমি শুকরিয়া আদায় করি। আপনাদের সহযোগিতা অবশ্যই ছিল। আগামীতেও মুসলিম এবং হিন্দু আমরা ভাই ভাই, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বীরগঞ্জকে গড়তে চাই। কাজেই যদি কখনো কোনো জায়গায়, এই এলাকায় কোনো জায়গায় যদি কখনো ধর্মীয় সম্প্রীতিতে কোনো সমস্যা হয়, আমরা বিএনপির পক্ষ থেকে এগিয়ে আসবো। আমরা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখবো ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন, আমাদের পরস্পরের জন্য দোয়া করব। আপনাদের কাছে আমি সবার কাছে দোয়া চাই, আপনারা আমাদের দোয়া করবেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ইংল্যান্ডে, উনি এখন এই মুহূর্তে